হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আমরা আজকে ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। ওকে, কেমিক্যাল বন্ডিং। এই কেমিক্যাল বন্ডিং কি সেটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে যে ভ্যালেন্সি কি আর যোজক ইলেকট্রন বলতে কি বোঝায়। তো দেখো, যোজক ইলেকট্রন তার মানে কি, আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়েছি, তো সেখানে দেখেছিলাম যে পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, তার মধ্যে কি কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে, আর তার বাইরের দিকে কতগুলো শেল থাকে যার মধ্যে হচ্ছে ইলেকট্রন এভাবে ঘুরে বেড়ায়, তাই তো? এটা আমরা দেখেছিলাম। তো পরমাণুর সবচেয়ে বাইরের যে কক্ষটা হবে সেটাতে যে কটা ইলেকট্রন আছে সেই সংখ্যাটাই নির্ধারণ করে যে সে কেমন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হবে এবং রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে সেই সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনগুলো। ওকে, আর সেই ইলেকট্রন সংখ্যাকেই বলা হয় তার যোজ্যতা। তার মানে কি বললাম, যে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেটাই পরমাণুর যোজ্যতার জন্য দায়ী। তাই জন্য ওই সবচেয়ে বাইরের যে কক্ষটা সেটাকে বলা হয় যোজক কক্ষ। বুঝতে পারলে? যোজক কক্ষ, আর সবচেয়ে বাইরের কক্ষে যে কটা ইলেকট্রন আছে তাকে বলা হয় যোজক ইলেকট্রন। ওকে, তো আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে, আমরা পড়েছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসগুলি যেগুলো আছে তাদের সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে। অর্থাৎ কি, যোজক কক্ষ বললাম যে সবচেয়ে বাইরের কক্ষকে যোজক কক্ষ বলে, সেখানে ওদের 8টি ইলেকট্রন থাকে। ওকে, তাই এরা হচ্ছে সবচেয়ে স্টেবল কন্ডিশনে থাকে। আর শুধুমাত্র এখানে এক্সেপশনাল হচ্ছে হিলিয়ামের যেহেতু অ্যাটমিক নাম্বারই 2, তো হিলিয়ামের কি হয়, হিলিয়ামের ইলেকট্রনই আছে 2টা, তো ওর কীভাবে 8টি ইলেকট্রন থাকবে সেটা সম্ভব নয়। তো সবচেয়ে বাইরের কক্ষে তাই 2টা ইলেকট্রনই থাকে। শুধুমাত্র হিলিয়াম এমন একটা নিষ্ক্রিয় গ্যাস যার ক্ষেত্রে কি হয়, সবচেয়ে বাইরের কক্ষে 2টা ইলেকট্রন থাকে, আর বাকি সব নিষ্ক্রিয় গ্যাসেরই সবচেয়ে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। ওকে, তো অন্যান্য যে সমস্ত মলিকিউলসগুলো আছে, ওরা কি করে, ওরা নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। অর্থাৎ কি, একজন যদি কেউ ভালো থাকে তো সে সবচেয়ে স্টেবল, খুব সুস্থিত, ভালো, সে কোনো রিয়াকশন করে না, তো অন্যরা কি করবে, তার মতো হতে চাবে, সবচেয়ে ভালো যে তার মতো হতে চায়, তো নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠনটা পেতে চায় বাকি বিভিন্ন মৌলগুলো। ওকে, তো নিষ্ক্রিয় গ্যাসের মতো এই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্ট্রাকচারটা পেতে চায়, সেটা সম্পর্কে দুটো সূত্র আবিষ্কার হয়েছে। সেটা হচ্ছে একটা অষ্টক সূত্র আর একটা হচ্ছে দ্বৈত সূত্র। এটাও ইম্পর্টেন্ট যে কি, দেখো, রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌল যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এইগুলো নিজ নিজ যোজন কক্ষে, অর্থাৎ যোজন কক্ষ মানে কি, সবচেয়ে শেষের যে শেলটা সেটাকে যোজন কক্ষ বলে। তো সেই যোজন কক্ষে ইলেকট্রন হয় ওরা বাদ দিয়ে দেবে ইলেকট্রন বর্জন করে, অথবা ইলেকট্রন গ্রহণ করে, যেভাবেই হোক ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে ওরা কি করবে, বা ইলেকট্রন জোড়ও গঠন করতে পারে, আরেকজনের সাথে পেয়ার করে নিল, তাই তো? 2টা মলিকিউল থাকলো, তার সাথে একজনের সাথে পেয়ার করে নিয়ে ওরা কি করতে চাবে, যে লাস্টের শেলে ওদের যোজন কক্ষে যেন 8টা ইলেকট্রন কোনোভাবে হয়ে যায়, অর্থাৎ কি ওরা নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাবে, তাই তো? এই যে প্রবণতা, যে সবচেয়ে শেষের কক্ষে, যোজন কক্ষে যে 8টা ইলেকট্রন করার প্রবণতা, সেটাকে বলা হয় অষ্টক সূত্র। ওকে, একে যোজ্যতার অষ্টক সূত্র বলা হয়। আর হিলিয়ামের কাছাকাছি যে সমস্ত মৌলগুলো আছে, যেহেতু হিলিয়ামের কি হয়, হিলিয়ামের ক্ষেত্রে 2টা ইলেকট্রন থাকে সবার শেষে বললাম, তো ওই হিলিয়ামের কাছাকাছি যারা থাকে তারা কি করে, সবচেয়ে ভালো, হিলিয়ামের কাছাকাছি যারা আছে তাদের কাছে তো হিলিয়ামই সবচেয়ে ভালো, তাই তো? কারণ তারা তাহলে 8 পর্যন্ত করতে গেলে ওদের অনেকটা কষ্ট করতে হবে, অনেক ইলেকট্রন দিয়ে দিতে হবে বা অনেক ইলেকট্রন নিতে হবে। তার থেকে ওরা কাছে যে আছে হিলিয়াম, তার মতো হতে পারে, কারণ সেও সুস্থিত, তো তার মতো হতে যায়, তখন তাদেরকে বলা হয় দ্বৈত সূত্র। দ্বৈত মানে 2, তাই জন্য শেষের শেলে যদি 2টা ইলেকট্রনের মতো হতে চায়, 2টা ইলেকট্রন থাকে হিলিয়ামের যে, সেই রকম হতে চায়, তখন সেটাকে বলা হয় দ্বৈত সূত্র। আর যখন তারা অন্য কোনো মৌল লাস্টের কক্ষে 8টা ইলেকট্রন করতে চায়, তখন সেটাকে বলা হয় যোজ্যতার অষ্টক সূত্র। তো কেমিক্যাল বন্ডিং পড়ার আগে এই টার্মগুলো জেনে নেওয়া দরকার, কারণ কেমিক্যাল বন্ডিংয়ে সেগুলো কাজে লাগবে। দেখো, নেক্সট আছে কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন জিনিসটা কি। তো দ্বৈত সূত্র,
ভ্যালেন্স মানে যোজ্যতা কক্ষ এগুলো সম্পর্কে কিন্তু আমরা বুঝে গেলাম যে জিনিসটা কী। তো এখন দেখবো যে রাসায়নিক বন্ধন জিনিসটা কী। দেখো রাসায়নিক বন্ধন মানে কি, ধরো একটা অণু আছে, তো ধরো এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, এই এক্সাম্পলটা দিয়েই আমরা অনেকগুলো জিনিস শিখে নেব। এর মধ্যে দুটো পরমাণু আছে, দুটো মৌল আছে, সেই দুটো মৌল কি, সোডিয়ামের মৌল আছে আবার ক্লোরিনেরও মৌল আছে, তাই তো। তো এরা যে একটা অণুর মধ্যে আছে, নিশ্চয়ই তাদের মধ্যে খুব ভালো বন্ডিং আছে। দুটা মানুষ যদি যেমন একসাথে থাকতে যায় তখন তাদের মধ্যে একটা ভালো বন্ডিং লাগে, তাই না? একটা রুমের মধ্যে যদি দীর্ঘদিন ধরে দুটো মানুষ থাকে তো বন্ডিং লাগে একটা ভালো। তো সেই রকম একটা অণুর মধ্যে যদি দুটো পরমাণু আছে, দুটো মৌল আছে, তো তাদের মধ্যে যে সংযোগের দ্বারা, রাসায়নিক সংযোগের ফলে সৃষ্ট অণুর মধ্যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো যে আকর্ষণ বলের মাধ্যমে অথবা যে বন্ধনের মাধ্যমে তারা আবদ্ধ থাকে সেটাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। তার মানে কি বললাম, যে কোনো অণুর মধ্যে তার মৌলগুলো যে বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদের মধ্যে যে স্ট্রং অ্যাট্রাকশন থাকে বা বন্ড থাকে, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন হলো। তো পরমাণুর মধ্যে কি করে, যে কোনো উপায়ে ওই সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায় পরমাণুগুলো, সেই জন্য তারা 3টি উপায়ে বন্ধন গঠন করে। তো 3 টাইপসের বন্ধন দেখা যায়, মানে ইলেকট্রন বন্ড 3 টাইপসের হয়। একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, একটা হলো সমযোজী বন্ধন, আর আরেকটা হলো অসমযোজী বন্ধন। তো এগুলো কি, পরমাণুগুলো তার সবচেয়ে বাইরের যে কক্ষ আছে, খুব ভালো করে দেখবে জায়গাটা, যে সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো পরমাণু আছে, এটা একটা পরমাণু ধরলাম এ, এটা একটা পরমাণু ধরলাম বি, তো তার শেষের কক্ষ ধরলাম এটা, এখানে একটা ইলেকট্রন আছে, আর এর হয়তো একটা ইলেকট্রন বর্জন করলে এ 8 হয়ে যাবে, ধরলাম এর লাস্টের কক্ষে 9টা ইলেকট্রন আছে, তো একটা বর্জন করলেই 8 হয়ে যাচ্ছে, তাই তো, একটা ইলেকট্রন বাদ দিয়ে দিলে ও 8 হয়ে যাবে। আর বি এর ধরলাম আছে যে 7টা ইলেকট্রন আছে শেষের কক্ষে, তাহলে ওর কি হচ্ছে, একটা ইলেকট্রন নিয়ে নিলেই ও 8 হয়ে যাচ্ছে, তাই তো। একজনের হচ্ছে যে ও একটা দিয়ে দিলেই 8 হয়ে যাচ্ছে, আর বি এর দেখা যাচ্ছে যে একটা নিয়ে নিলেই 8 হয়ে যাচ্ছে। তাহলে এ হতে পারে ইলেকট্রন বর্জন করে নিল আর এ ইলেকট্রন গ্রহণ করে নিল, তার ফলে যে বন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। কারণ কি করবে, এরা আয়ন তৈরি করবে, তাই না। এ একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে এ প্লাস হয়ে যাবে, আর একটা ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কি এরা আয়নিত হয়ে যাচ্ছে। আয়নস আমরা পড়েছিলাম যে এটা আয়নিত হয়ে যাচ্ছে, তার মানে কি এটা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, এটাকেই বলা হচ্ছে যখন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে অন্য পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে এক বা একাধিক, একটা ইলেকট্রন এখানে বলেছি বলে একটাই তা না, এক করতে পারে, তার বেশিও হতে পারে, ইলেকট্রন কি হবে স্থানান্তরে তুমি যখন তারা বন্ধন গঠন করবে, দ্যাট ইজ কল তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন হলো। নেক্সটটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে কি হয়, যখন ধরলাম যে দুজনেরই 7 আছে, দুজনেরই 7, এরও 7টা ইলেকট্রন লাস্টে, এরও 7টা ইলেকট্রন, তাহলে এদের একটা হতে পারে যে এ আর এ যদি একটা শেয়ার করে, দুজনই ও বললো যে ঠিক আছে এও আমারটা ইউজ করতে পারবে, বিও এরটা ইউজ করতে পারবে, তাহলে কি হতে পারে 7 আছে এরও, এর একটা ইলেকট্রন ইউজ করে এরও 8 হয়ে গেল, এও এর আরেকটা ইলেকট্রন ইউজ করে ওরও 8 হয়ে গেল, দুজনে শেয়ার করে নিল একটা হলো। তাহলে এক্ষেত্রে বলা হবে সমযোজী বন্ধন। অর্থাৎ কি, দুজনেই যখন দুটা পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের সমান সংখ্যার ইলেকট্রন একসাথে ইউজ করতে পারবে, অর্থাৎ কি সমভাবে ইউজ করতে পারবে, তখন যে বন্ধন গঠন হবে তখন সেটাকে বলা হবে সমযোজী বন্ধন। ওকে, আর সমযোজী বন্ধন কী হতে পারে, এক্ষেত্রেও এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করতে পারে, এক বা একাধিক ইলেকট্রন জোড় শেয়ার করতে পারে, কিন্তু যখন একটাই ইলেকট্রন জোড় এমন করে শেয়ার করবে তখন সেটাকে বলা হবে অসমযোজী বন্ধন। এই 3 টাইপসের বন্ধন তৈরি হয়, এই 3 টাইপসের রাসায়নিক বন্ধন দেখা যায় হলো। নেক্সট আছে তড়িৎযোজী বন্ধন কিভাবে গঠিত হয়। তো দেখো, তড়িৎযোজী বন্ধন বা তড়িৎযোজ্যতা, এটা ধারণা দেন যে বিজ্ঞানী, তার নাম হলো বিজ্ঞানী ক্যাসেল। ওকে, ক্যাসেল হচ্ছে সবচেয়ে প্রথম এই বন্ডটা সম্পর্কে বলে। তো নিকটবর্তী নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস লাভের জন্য পরমাণুরা যে সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে শেয়ার করে সম্পূর্ণভাবে দিয়ে দেয়,
সম্পূর্ণভাবে স্থানান্তরিত করে দেয়, তখন সেটাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। তো সেটা কিভাবে গঠিত হয়, যেমন একটা খুব কমন এক্সাম্পল সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে সাধারণ লবণ, কমন সল্ট। ওকে, তো সেটা কিভাবে গঠিত হয় এটা খুব ভালো করে দেখো। সোডিয়াম ক্লোরাইড, ওকে, সোডিয়াম ক্লোরাইড, এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিকতা কত, তার মানে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, 2, 8 আর 1, 8, 2, 10 আর 1, 11। তার এর গঠনটা লিখি, এটা নিউক্লিয়াস থাকলো, এখানে 2টা, এখানে থাকবে 8টা, আর লাস্টে শেলে থাকবে 1টা। এইরকম স্ট্রাকচার হবে। আর ক্লোরিনের স্ট্রাকচার কেমন, ক্লোরিনের পারমাণবিকতা হচ্ছে 17। তাহলে 17 মানে কত, ইলেকট্রন বিন্যাসটা হবে 287। 287 মানে কি হবে, এর মতোই সেম হচ্ছে, ফার্স্টে থাকছে 2, তারপরে থাকছে হচ্ছে 8, 8টা ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, আর এখানে থাকছে 1, 2, 3, 4, 5, 6, 7টা ইলেকট্রন লাস্টের শেলে, তাই তো। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, এই একটা ইলেকট্রন যদি ও বর্জন করে দেয়, তাহলেই দেখো তার আগের শেলে 8টা ছিল, তার মানে এটা তখন লাস্ট শেল হয়ে যাবে, 8টা হয়ে যাবে। আর এর ক্ষেত্রে 7টা আছে, তার মানে একটা ইলেকট্রন যদি এ কোথার থেকে পেয়ে যায়, তাহলেই এর লাস্টের শেলে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তখন এরা দুজন কি করবে, এ ইলেকট্রন বর্জন করে একে দিয়ে দেবে, সোডিয়াম ইলেকট্রন একটা বর্জন করে দেবে। বর্জন করা মানে কি হচ্ছে, নেগেটিভ জিনিস বের হয়ে যাচ্ছে, তার মানেও এনে প্লাস হয়ে যাচ্ছে। আর ক্লোরিন কি হচ্ছে, ক্লোরিন হচ্ছে এই ইলেকট্রনটা নিয়ে নিল, একটা ইলেকট্রন নিয়েও কি হয়ে যাচ্ছে, Cl মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু ইলেকট্রন নেগেটিভ জিনিস নিয়ে নিল মানে ও Cl মাইনাস হয়ে গেল। এইভাবে Na প্লাস আর Cl মাইনাস দুটো আয়ন হলো, এরা দুজন মিলে গঠন করলো সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারলে, এইভাবে একটা তড়িৎযোজী বন্ধন গঠিত হচ্ছে। এদের মধ্যে যে বন্ডটা সেটাকে বলা হবে তড়িৎযোজী বন্ধন। এভাবে তাহলে ওরা একজন বর্জন করে একজন ইলেকট্রন গ্রহণ করে সেই বন্ধনটা গঠিত হলো। এটার নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। ওকে, তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন এইভাবে গঠিত হয়। হলো, আশা করি সবাই বুঝতে পারছো। আর তড়িৎযোজী যৌগের এগুলো হচ্ছে আরও কিছু তড়িৎযোজী যৌগের এক্সাম্পল। দেখো, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, এগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগের এক্সাম্পল। তো তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য কি, এরা কঠিন কেলাস গঠন করে। তার মানে কি, দেখো আমরা দেখতে পাই এই যে সোডিয়াম ক্লোরাইড মানে কি লবণ, এর এরকম কেলাস আকার স্ট্রাকচার থাকে, এরা যেহেতু খুব স্ট্রং বন্ড দিয়ে যুক্ত থাকে, তাই এদের এরকম কেলাস আকার স্ট্রাকচার গঠন হয়। ওকে, মানে ওদের কি, এরা খুব স্ট্রং হয়, কাঠিন্যটা খুব বেশি হয়। এরা কঠিন অবস্থায়, সলিড অবস্থায় এরা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, তড়িৎ পরিবহন করে না, কিন্তু এরা যখন জলে বিয়োজিত হয়ে যায় তখন এরা কি হবে, Na প্লাস Cl মাইনাস এরকম আয়নিত হয়ে যাবে। অর্থাৎ কি, তখন তারা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে যায়, অর্থাৎ কি মানে এরা তখন তড়িৎ পরিবহন করতে পারে। ওকে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। কারণ কি, কারণ হচ্ছে যেহেতু এরা খুব স্ট্রং বন্ড দিয়ে যুক্ত থাকে, তাই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। তো এগুলো হচ্ছে পোলার দ্রাবক, যেমন জলে দ্রবীভূত হয়। ওকে, তারপর আয়নীয় বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ থাকে না বলে এদের সমবায়বতা ধর্ম এরা দেখায় না। ওকে, তাহলে এগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা তড়িৎযোজী রাসায়নিক বন্ধন কি দেখলাম, আর তড়িৎযোজী যৌগ কাকে বলে সেটা দেখে নিলাম, কিভাবে তড়িৎযোজী বন্ধন গঠিত হয় সেটা দেখে নিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা সমযোজী যৌগ এবং অসমযোজী যৌগ কি সেটা দেখব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো।